সো সুপ্রভাত স্যার, আমরা আজ রয়েছি আমাদের খুব প্রিয় স্যার ডক্টর সঞ্জীব কুমার বিশ্বাসের সাথে ওনারই বম্বের বাড়িতে। আমরা আজ ওনার কিছু গল্প শুনে নেব ওনার কাছ থেকেই, ওনার ছোটবেলা এবং প্রেসিডেন্সি কলেজ এবং তার পরবর্তীকালে কর্মজীবন সূত্রে ওএনজিসির বিভিন্ন মজাদার কাহিনী সবগুলোকে। তো স্যার, প্রথমে আমরা চলে আসি আপনার একদম ছোটবেলার কথা। আমরা জানি আপনার ছোটবেলাটা খুব সুন্দরভাবে কেটেছে, একটি খুব ইন্টারেস্টিং জায়গা যেটা বাংলা শুধু নয় ভারতবর্ষের ইতিহাসের সাথে বিশেষভাবে যুক্ত। তো স্যার, আপনি যদি আমাদের গল্পটা দিয়ে স্টার্ট করেন। আমি সঞ্জীব কুমার বিশ্বাস। আমার জন্ম হয়েছিল 1933 সালে। তো আমার বাবা ডক্টর কালীপদ বিশ্বাস, উনি নামকরা বটানিস্ট ছিলেন। প্রথম ইন্ডিয়ান ভারতীয় যিনি অফিসার হয়ে বোটানিক্যাল গার্ডেনে, তখন রয়্যাল বোটানিক্যাল গার্ডেন বলে কলকাতার যে শিবপুরে হাওড়াতে যে বোটানিক্যাল গার্ডেনটা আছে, সেটা ছিল তখন ওয়ার্ল্ডের 3rd বিগেস্ট বোটানিক্যাল গার্ডেন। ব্রিটিশটা করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যাওয়ার পর ওটাকে বোটানিক্যাল গার্ডেন ডেভেলপ করেন ডক্টর রক্সবার্গ, উইলিয়াম রক্সবার্গ। ও একটা গার্ডেন তৈরি করে ওটাকে বোটানিক্যাল গার্ডেন করে, তারপর সেটা ব্রিটিশরা ওটাকে এত ডেভেলপ করে ওটা অলমোস্ট ওয়ার্ল্ডের 3rd বিগেস্ট বোটানিক্যাল গার্ডেন তৈরি হয়। আর আমার বাবা ওখানে প্রথম ভারতীয় এমপ্লয়িজ, প্রথম ঢুকেছিলেন ওখানে। তিনি এডিনবার্গ থেকে ডিএসসি করে ওখানে কিউয়ার্ডেনে কিছুদিন চাকরি করেছিলেন। এডিনবার্গ ফেমাস ওয়ার্ল্ডের বিগেস্ট বোটানিক্যাল গার্ডেন কিউয়ার্ডেনে কিছুদিন চাকরি করেছিলেন আফটার ডক্টরেট এডিনবার্গ ইউনিভার্সিটি। তারপরে ওখান থেকে উনি এলেন, এসে এই বোটানিক্যাল গার্ডেনের চাকরিতে ঢুকলেন। প্রথম ইন্ডিয়ান উনি ঢুকলেন কিউরেটার হারবেরিয়াম। ফার্স্ট টাইটেল হলো কিউরেটার হারবেরিয়াম, এবং সাইন্টিফিক নামের জন্য ব্রিটিশরা ওকে এই হারবেরিয়ামের কিউরেটার করে রাখলেন, যেখানে বোটানিক্যাল রিসার্চ হতো তখন খুব। আর ইন্ডিয়ান বোটানিক্যাল স্পেসিমেন্সগুলো, গাছ মানে ইন্ডিয়ান ভেজিটেশন এই সব যা ছিল সেই ওরা সেইগুলো প্রিজার্ভ করা হতো ওই হারবেরিয়ামে। সেই জন্যে বাবা প্রায় ট্যুরে যেতেন, পার্টিকুলারলি বেঙ্গলের ডিফারেন্ট পার্টস থেকে বোটানিক্যাল স্যাম্পলগুলো নিয়ে এসে এই হারবেরিয়ামে প্রিজার্ভ করা হতো। এটি তখন ওর কাজ ছিল। সেটা সময় 1927-30। তারপরে উনি প্রথম বোটানিক্যাল গার্ডেনের হেড হলেন। এটা 1927 সালে, যতদূর আমার মনে আছে। আমি 1927 সালে মুখ করলেন। তো ওখানে তো তখন বোটানিক্যাল গার্ডেনের যে হেড হতেন তিনি, যেটাকে এখন রক্সবার্গ হাউস এরা বলছে, ওটা অ্যাকচুয়ালি রক্সবার্গ হাউস নয়, ওটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় একটা ছোটো করেছিল, ছোটো একটা ফোর্টের মতো দুর্গত করেছিল ওখানে। তো ওইখানেই ওরা, আমরা যা জানতাম ছোটোবেলা থেকে, যে মহারাজ নন্দকুমারকে অ্যারেস্ট করে ব্রিটিশরা ওইখানে ওকে অ্যারেস্ট করে দিয়েছিল। সেইটা বাড়িটার স্ট্রাকচারটা দেখলেও মনে হয় যে একটা ফোর্ট লাইক স্ট্রাকচার বাড়িটার মধ্যে। তো দুদিকে দুটো আছে, এক্সিট আছে, সিক্রেট আপ অ্যান্ড ডাউন করার মুভমেন্ট বাড়িটা ছিল, যেটা আমরা ছোটোবেলা থেকে খুব খেলতাম, জিনিস খেলতাম সেইখানে। এটা অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করা বাড়ি ছিল। ওটাকে ওরা বোটানিক্যাল গার্ডেন ওর চারদিকে তৈরি হলো। আর এই বাংলোটা ছিল একদম গঙ্গার ধারে। তো ওই গঙ্গার ধারে ওখানে ওটাকে ওরা তখন হেড অফ দ্য বোটানিক্যাল গার্ডেনের বাংলো করলো। তো আমার ওইখানেই আমরা মুভ করলেন যখন প্রথম সুপারিনটেন্ডেন্ট অফ রয়্যাল বোটানিক গার্ডেন হলেন, তখন ওখানে উনি শিফট করলেন।
পাশেই ওই হারবেরিয়ামটাই খুব পাশে ছিল আরেকটা বিল্ডিং, একটা হিউজ বিল্ডিং, সেটাও ব্রিটিশরাই করেছিল। তো ওই বিল্ডিংটার পাশেই ছিল করা হয়েছিল, যাতে হেডরা ওটাকে গিয়ে ওখানে অলমোস্ট 24 আওয়ার্স ওরা অ্যাটেনশন দিতে পারে। ওটা রিসার্চের সেন্টার ছিল, তো সেগুলো তো ব্রিটিশরা খুব ডিভোটেড সায়েন্টিস্ট তখন, সব বটানিস্টরা ওখানে যাতে 24 আওয়ার্স কাজ করতে পারে বলে ওর ওই বক্সবার্গ প্যারিসের কাছেই ওটা এটা করেছিল, এটা করেছিল। ওটা একটা হিউজ বিল্ডিং, প্রচুর স্যাম্পল ওখানে স্যাম্পল প্রিজার্ভ করা হতো। আমরা এই দেখেছি। আমার যদিও জন্ম হয়েছিল কলকাতার আমাদের পূর্বপুরুষদের বাড়িতে, যেখানে সব এরা আমার কাকা কাকিমা সব কাকিমারা এরা জ্যাঠাইমা এরা সব গিয়ে সব মহিলারা প্রেগনেন্ট করেই ওই বাড়িতে গিয়ে ওখানে করতো। এটা কোথায় ছিল স্যার কলকাতায়? এটা কলকাতার ভবানীপুর 17 নম্বর শ্যামানন্দ রোড, এখনও আছে। আচ্ছা আচ্ছা, এখনও আছে শ্যামানন্দ রোড। তারপরে ওইখানে ও একটা ছোট্ট ঘর ছিল নিচে, ওটাতে আমরা আঁঠুর ঘর বলতাম। ওইখানে সকলের আমাদের জন্ম হয়েছিল। হ্যাঁ, আমাদের বাবারা 4 ভাই ছিলেন, আমাদের 4 ভাইয়ের ছেলে মেয়ে সব ওইখানে জন্ম হয়েছিল। তো আমারও ওখানে জন্ম হয়েছিল। তারপরে আমি ওখান থেকে শিফট করে যখন আমি 3 বছর বয়স, তখন আমাকে বটানিক্যাল গার্ডেন আনা হয়েছিল। স্যার এখানে আমি একটা জিনিস ছোট্ট করে জেনে নিই, আপনি আপনার বাবার কথা বললেন, তো উনি পড়তে বাইরে গেছিলেন, উনিও কি প্রেসিডেন্সি কলেজে পড়তেন না? না, আচ্ছা তখন প্রেসিডেন্সি কলেজ পড়তে পড়তে এটাই ছিল। আচ্ছা উনি আশুতোষ কলেজ তখন স্টার্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা উনি শ্যামাপদ মুখার্জির ক্লাসমেট ছিলেন। আচ্ছা 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 শ্যামাপ্রসাদ মুখার্জি। ওরা সব আশুতোষ কলেজটা তখন স্টার্ট হয়েছে। সবে শুরু হয়েছে। হ্যাঁ, শ্যামাপ্রসাদ উত্তর আশুতোষ স্যারের ছেলে, ওইখানেই গ্র্যাজুয়েশন হয়েছে। আচ্ছা তো ওইখান থেকে গিয়ে উনি লন্ডন চলে যান, স্কটল্যান্ডে, এডিনবারা। তো এডিনবারা ইউনিভার্সিটিতে চলে যান। তো আফটার ডুইং এমএসসি তখন এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই করেছিল, করে কলকাতা ইউনিভার্সিটি করে ওখান থেকে চলে যান। তারপরে এই যদি প্রেসিডেন্সি কলেজের কানেকশন ছিল যথেষ্ট, কিন্তু ওখানে পড়েন গ্র্যাজুয়েশন করেছিল না, আস্তে আস্তে আফটার গ্র্যাজুয়েশন উনি চলে যান করে, তবে কেমিস্ট্রি করে একবারে ডিএসসি করে এডিনবরা থেকে উনি ফেরেন বছর 2 চাকরি করে। তারপরে এখানে বিয়ে টিয়ে করে সেটেল করলেন। আর আমার জন্ম হলো 1933 সালে। তারপরে তখন বাবা ওখানে কিউরেটার হয়ে বটানিক্যাল গার্ডেনে ছিলেন। তখন আমাদের একটা কোয়ার্টার ছিল বটানিক্যাল গার্ডেনে, এখনও সেটা আছে, সেটাও একটা পুরোনো কোয়ার্টার, ব্রিটিশ তৈরি করেছিলেন। ওটাকে লালকুটি বলা হয়। লালকুটিটা এখনও আছে ওখানে। ওখানে বটানিক্যাল সেন্টারে যে একটা মনুমেন্ট আছে, ওই মনুমেন্টের সামনেই লালকুটি ছিল। তো আমার জন্মের পর আমি ওই লালকুটিতে এসেছিল। এখনও আমার ছোটোবেলায় একটু একটু মনে আছে, লালকুটির চারদিকে সুন্দর ছিল, বারান্দা ছিল। আমি ছোট্ট সাইকেল নিয়ে থাকতো ওখানে, আমরা সাইকেল করে টিচারে ওই সিনটাও আমার এখনও মনে আছে। ওইখানেই বাবা ছিলেন। তারপরে বাবা যখন হলেন সুপারিনটেন্ডেন্ট হলেন, ফার্স্ট সুপারিনটেন্ডেন্ট ইন্ডিয়ান সুপারিনটেন্ডেন্ট, তখন উনি করলেন ওই বড় বিল্ডিংটা। তখন এই বাবার আগে যে প্রেডিসেসর ছিলেন কর্ডার কিন্তু ডক্টর ছিলেন না। কর্ডার একজন বটানিস্ট যদি হয়েছিল, কর্ডার ওখানে থাকতো, কর্ডার স্যার ব্যাচেলার ছিলেন। সেই জন্য ওই বাড়িটা 2nd ফ্লোরটাতে উনি অকুপাই করে থাকতেন। কিন্তু বাড়িটা উনি মেনটেন করতেন। যেই প্রচুর গেস্ট আসতো কোথাও ওনার, লন্ডন থেকে সব আসতো, তারা এসে ওই বাড়িতে থাকতেন। উনি খালি 2nd ফ্লোরটা অকুপাই করে থাকতেন। তারপরে উনি বাবাকে ভীষণ ভালোবাসতো। আমরা খুব আঙ্কেল খন্ডার বলতো, হ্যাঁ, গেলেই আমাকে কেক খাওয়াতো, আমার এখনও মনে আছে। তারপরে তারপরে উনি চলে যাওয়ার পর বাবা শিফট করতো, আমরা সব শিফট করতো। তারপরে ওইখান থেকেই আমি বড় হয়েছি। ওইখান থেকেই ওখানে হাওড়া জেলা স্কুল গভর্নমেন্ট স্কুল ছিল। হাওড়া জেলা গভর্নমেন্ট স্কুলে তখন তো নার্সারি স্কুল কিছু ছিল না, লোকে গিয়ে ক্লাস 3 থেকে স্টার্ট করতেছিল মোস্টলি। তো হাওড়া জেলাতে ক্লাস 3-তে আমি গিয়ে ঢুকলাম। হ্যাঁ, তো ওইখানে আমাকে
আমাকে টেস্ট ফোর্স এক্সামিন করে একটা আমার এখন মনে আছে, আমাকে ঢোকার সময় কিছু ভাইবা করা হলো, করে তারপর আমি ওখানে ঢুকলাম। প্রিন্সিপাল না, মানে ওটা জুনিয়র ক্লাসের টিচার ছিল আর সিনিয়র ক্লাসের আলাদা টিচার ছিল। আমার দাদা সিনিয়র স্কুলে ঢুকলেন, ওই স্কুলে সিনিয়র ক্লাসে ঢুকলেন, আমি ক্লাস 3-তে ঢুকলাম, দাদা বলে 7-8-এ ঢুকলো। তারপরে ওইখান থেকেই আমি পাস করে ম্যাট্রিক পাস করলাম। আর ওখান থেকে আমাদের তখন ওই গার্ডেনটা ছিল, লজিস্টিক খুব ভালো ছিল তখন থেকে, ব্রিটিশরা করে ছিল। এখনও সে ওই গেট থেকে আমি সাইকেল করে যেতাম গেট অবধি, খুব ছোটোবেলায় সাইকেল শিখে গেছিলাম, সাইকেল করে যেতাম গেট অবধি, গেটে সাইকেলটা রেখে আমি ওখানে বাসে উঠতাম, ওই বাসটা সোজা হাওড়া জেলা স্কুলে আসতো। বাসটা ওখান থেকে আমাদের বটন গার্ডেনের গেট থেকে হাওড়া স্টেশন অবধি যেত। তো আমি হাওড়া জেলা স্কুলের সামনে বাস থেকে নামতাম। ওই ছোটোবেলায় আমি যখন ঢুকেছি তখন 5 বছর বয়স স্কুলে। এই 5 বছর বয়স থেকে আমি তখন অবশ্য দাদাও আসতো, দাদা এই বাসে, ওই বাসে করে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে ওখান থেকে পাস করলাম, পাস করে হাওড়া জেলা থেকে আমি হাওড়া জেলা থেকে পাস করে নিই, হাওড়া জেলা পড়তাম। তারপরে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তারপরে যখন 45-এ ইন্ডিপেন্ডেন্স হলো, তখন আমি কলকাতায় ঠিক ইন্ডিপেন্ডেন্স হওয়ার আগে ব্রিটিশ আর্মিরা মানে বেস তৈরি করলো। যখন ফাইট চলছে তখন জাপানিজরা অ্যাটাক করছে, তখন ওখানে ওরা বেস করলো। বেস করে আমাদের বাড়িটাকে আমাদের এসে ঢুকলো সব আর্মিরা, ব্রিটিশ আর্মিরা, আর বললো তোমরা যাও এখন এখান থেকে। তখন আমরা উপরে সব জিনিসপত্র উপরে তোলায় রেখে বন্ধ করে চলে এলাম কলকাতায়। কলকাতা থেকে বাবা রোজ ভোটার কার্ড যেতেন, কলকাতা থেকে করতেন, কারণ মিলিটারিরা ওখানে অকুপাই করলো, লজিস্টিকটা ঠিকই ছিল, ওই যেতেন। তখন একটা গাড়িও কেনা হয়েছিল, গাড়ি করে বাবা রোজ সকালে যেতেন বটানিক্যাল গার্ডেনে, আবার সন্ধ্যেবেলা ফিরে আসতেন। হ্যাঁ, আর আমি তখন কলকাতা ভবানীপুরে আমাদের পৈতৃক জমির পাশে একটা, তখন আমাদের সব একটা কারখানা ছিল। ওই কারখানাটা আমার ঠাকুরদাদার বিজনেস ছিল, এই কার্পেন্ট্রি কারখানা, ওটা বিজনেস ছিল। ওই কারখানায় একটা বাড়ি করা হলো, বাবারা 4 ভাই মিলে 4টে পোর্শন করে বাড়ি করা হলো। ইচ পোর্শন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, জয়েন্ট ফ্যামিলি হবে, জয়েন্টলি রইল, ওইখানেই থাকতো। ওইখান থেকে আর তখন তো আমার তো হাওড়া জেলা চলে গেল, কলকাতা কোনো স্কুল জায়গা পেলাম না, প্রচুর চেষ্টা করেছিলাম বাড়ি যদি গভর্নমেন্ট স্কুলে ঢুকতে, সেও হলো না। পাওয়ার ইন্স্যুরেন্স ছিল বাড়ি গেছে, তাও সত্ত্বেও ঢুকতে পারলাম না। ওটা পদ্মপুর ইনস্টিটিউশনে, আমার ম্যাট্রিক পাস করলাম আমি পদ্মপুর ইনস্টিটিউশন। পদ্মপুর ইনস্টিটিউশনে একটা রেকর্ড যে আমরা 3 জন ফার্স্ট ডিভিশনে করি, 3টে স্টুডেন্ট একসাথে ফার্স্ট ডিভিশনে করি, আমি ছিলাম সেকেন্ড। ওইখান থেকে আমি মানে ওখানে কেউ ইমাজিন করতে পারিনি আমার নম্বর ভালো পেয়েছিল, সোজা প্রেসিডেন্সি কলেজে ফট করে ঢুকে। যখন এই প্রেসিডেন্সি অ্যাপ্লাই করেছিলাম তখন আমার অন্য ক্লাসমেটরা বলছে তুই কী করছিস, প্রেসিডেন্সি কলেজ তুই পেয়ে যাবি, হ্যাঁ অত সোজা নয়, হ্যাঁ এইসব। আমি যাই হোক আমি গিয়ে প্রেসিডেন্সি কলেজে অ্যাপ্লাই করলাম, বাবা অবশ্যই হেল্প করলো। এটা স্যার কোন সাল আপনি প্রেসিডেন্সি কলেজে এলেন? প্রেসিডেন্সি কলেজে আমি ঢুকলাম তখন বছর 1949 ম্যাট্রিক পাস করে আমি প্রেসিডেন্সি কলেজে নাই। তাছাড়া আপনার প্রেসিডেন্সি কলেজে প্রথম দিনটা মনে আছে কিরকম ছিল, কলেজটা কিরকম ছিল? প্রথম দিনটার মধ্যে এমনি তো প্রথম তো আমি ক্লাসে ঢুকলাম, সব পুরনো বাড়িতে মানে অরিজিনাল বাড়িটা, তখন তো আর এদিকের বাড়িগুলো ছিল না, তখন প্রেসিডেন্সি কলেজে তো মেন বিল্ডিংটাই ছিল, মেন বিল্ডিংটা ছিল আর পাশের বেকারটা ছিল, যেটা ইন্ডাস্ট্রি ফেস করছে যে বিল্ডিংটা, হ্যাঁ সব সায়েন্স ডিপার্টমেন্টগুলো আছে, পেছন দিকটা খোলা আছে। আমি যখন ওখানে ঢুকলাম ইন্টারমিডিয়েট পড়তে, তখন আমরা আমাদের ক্লাস ওইখানে ঘুরে ঘুরে হতো, কখনো এই বিল্ডিং হচ্ছে কখনো বিল্ডিং, মানে এটা আপনার আইএসসি ক্লাস, আইএসসি ক্লাস।
তারপরে আইএসসি পাস করে আমি জিওলজিতে যখন ঢুকলাম তখন ওই অনেক কনসেন্ট্রেট হলো। সো তখন আপনি ঢুকলেন মানে 1951 হবে, হ্যাঁ। আপনি জিওলজিতে এলেন। তখন জিওলজি হতো আপনার বেকালাপুরের লাস্টের দিকে, লাস্টের দিকে যেখানে লাস্টের দিকে হতো। ওল্ড লেকচার থিয়েটার যেটা এখনো আছে ওএলটি, এবং তার পাশে প্রফেসর একটাই লেকচার হল ছিল, বড় লেকচার হল ওএলটি এখন আছে, বড় লেকচার গ্রাউন্ড ফ্লোরে। আর ওর পাশে বোধহয় প্রফেসররা বসতেন, মানে প্রফেসরদের বসার জায়গা ছোট ছোট ঘর ছিল, ছোট ছোট ঘর ছিল, আর যেটা এখন বোধহয় মিউজিয়াম হয়ে গেছে, ওই জায়গাটাতে ওখানে বসতেন। যখন আমি ইন্টারমিডিয়েট পড়তাম তখন থেকেই এই জিওলজি ডিপার্টমেন্টে একটা স্পেশাল পেপার ছিল জিওলজি ডিপার্টমেন্টে। হ্যাঁ হ্যাঁ, আইএসসি তে আপনার জিওলজি নেওয়া যেত তখন থেকে আমি ওখানে যেতাম জিওলজি ডিপার্টমেন্ট। আচ্ছা, তো আপনি যখন জিওলজিতে আইএসসির সময় থেকে ওখানে যেতেন, তো আপনার মনে আছে কারা ক্লাস দিতেন প্রফেসরদের? আমাদের প্রফেসর থেকে ওখানে আমাদের তখন ওখানে হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন, উনি বাবার খুব বন্ধু ছিলেন, উনি এনএন চ্যাটার্জি। হ্যাঁ, উনি একজন আমি ওর পুরো নামটা ভুলে গেছি এখন। এনএন চ্যাটার্জি না ওনার আগে? চ্যাটার্জি, এনএন নাম এনএন চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকজন চ্যাটার্জি ছিল, ও খুব ওদের খুব হাফ ব্রিটিশ ছিল, ও বাইরে পড়াশোনা করে তো ওর কাছ থেকে শিখেছিল এইগুলো মানে কথা বলতে হয়। ভেরি নাইস ম্যান ছিল। ও কি নামটা কিছুদিন আগে অব্দি মনে ছিল, এখন আমার মেমোরিগুলো সব চলে যাচ্ছে একে। ওকে আমি কিছুদিন অব্দি ওকে মনে রাখতাম। তারপরে ওখানে আমি ঢুকলাম, তখন ওইখানে প্রফেসর সন্তোষ রায় বলে সন্তোষবাবু আমাদের প্রফেসর ছিল, আমরা সন্তোষবাবু বলতাম। ওই সন্তোষ রায় আমাকে আমার সঙ্গে কথা বলতে বলতে দেখলাম আমার জিওলজিতে ভীষণ ইন্টারেস্ট। হ্যাঁ, আর তারপরে ও তখন আমাকে অ্যাডভাইস দিতাম। ওগুলো খুব খুব ডেডিকেটেড স্ট্রিক্ট প্রফেসর ছিল, মানে ধরুন উল্টো পাল্টা কথা বলতেন একদম, খালি সাবজেক্ট হলো। তো সন্তোষ রায় ডিসিপ্লিনে আমি জিওলজি রিয়েলি শিখেছি, ডিসিপ্লিন টিচার। তারপর উনি আমাকে এদিকে এনকারেজ তাই করতে করতে তারপরে উনি আবার ছিলেন মেটামরফিক জিওলজি যেটা বলে, সেইতে আমার স্পেশালিস্ট ছিল। আপনার এটা কি মাস্টার্স থিসিস না তার আগে? তার আগে এটা ইন্টারমিডিয়েট থেকে বলছে। আচ্ছা আচ্ছা, ইন্টারমিডিয়েট থেকেই সন্তোষ মাস্টার অব্দি আমাদের প্রফেসর ছিল। ওখানে তো সব একই প্রফেসর, একই প্রফেসর। আমি তো ওখানে সহজে পড়লাম সব জিওলজি। প্রথম ইন্টারমিডিয়েটে স্পেশাল পেপার করলাম, তারপরে বিএসসি থেকে তো অনার্স। তো ওখানে স্যার আপনাদের তো ফিল্ড ওয়ার্কে যখন আইএসসি তো কি ফিল্ড ওয়ার্ক ছিল না? আপনি গ্র্যাজুয়েট আইএসসি ফিল্ড ওয়ার্ক ছিল, তাহলে প্রথম ফিল্ড ওয়ার্ক কোথায়? প্রথম ফিল্ড ওয়ার্ক হয়েছিল আমাদের দার্জিলিংয়ে নিয়ে। দার্জিলিং না, ধানবাদ। আচ্ছা, ধানবাদ। ধানবাদে নিয়ে গিয়ে আমাদের কোল মাইন্স দেখা হয়। ওটা কে কে গেছিলেন? সন্তোষ একা গেছিলেন না আর সন্তোষ একলা? একা গেছিলেন। একলা গেছিলেন। আমাদের 4-5 জন, মানে আমাদের ইন্টারমিডিয়েট ছেলেরা ছিল, যারা প্রায় 10-15 জন ছিল। তার মধ্যে কারোর নাম মনে আছে, মানে যারা জিওলজি ইন্টারমিডিয়েট করছিলেন সেদিকে? জিওলজি আমার সঙ্গে পড়েছিল। আচ্ছা, অনেক ছিল। তাদের কেউ কেউ আবার গ্র্যাজুয়েশন হয়েছে। হ্যাঁ, তাহলে কোনো অনেকজন আছে যারা আমার সঙ্গে সোজা করেছে, এনডিসি অব্দি এসেছে। আচ্ছা আচ্ছা, এনডিসি অব্দি এসেছে। আচ্ছা অনেক আছে। আচ্ছা আচ্ছা। অবশ্য আমার ব্যাচমেট ছিল না দাদা, আমার থেকে 1 বছর আগে যারা ছিল তারাই বেশি ঢুকেছিল। আচ্ছা 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 আচ্ছা। আমার ব্যাচমেট খালি 1-2 জন ছিল। আচ্ছা, কে কে ছিলেন আপনাদের ব্যাচে বলতে? আগে ছিল আমাদের দত্ত, একে দত্ত। একে দত্ত না, আচ্ছা, ভুলে যাচ্ছি। পরে করা যাবে। দত্ত ছিল ফার্স্ট টাইমটা, ফার্স্ট নামগুলি দত্ত। এখন পড়তে মনে বলছে না, এখন আমার মেমারি কি জানি এই বয়সে দেখছি মেমারিগুলো এখন চিড়িয়ে ঠিক আছে, ওটা আমরা পরে দেখবো। তো স্ট্রং ছিল আগে, আগে আমার মেমোরি এত স্ট্রং ছিল, এখন এই পটপট করে ভুলে যাচ্ছে। আপনারা গ্র্যাজুয়েশনে অশোক দত্ত, অশোক দত্ত বলছেন, একে দত্ত, অশোক দত্ত, একে দত্ত, অশোক দত্ত ওই ছিল। অশোক দত্ত কিন্তু ইন্টারমিডিয়েট করেনি, আচ্ছা, বাইরে থেকে এসেছিল। গ্র্যাজুয়েশন আপনার সাথে ছিল? গ্র্যাজুয়েশন আমার সাথে হয়েছে। আচ্ছা, ওইখানেই প্রবলেমটা ওইখানেই হয়েছিল। আমাদের যেটা থিসিস পেপার হতো, থিসিস পেপারে আমরা তো থিসিস পেপারে করতে আরম্ভ করলো। আমি সন্তোষ রায়ের আন্ডারে ঢুকলাম থিসিস পেপার দার্জিলিংয়ে, মেটামরফিক। দার্জিলিং মেটামরফিক। সেটা আমি দার্জিলিংয়ে
ওই সন্তোষ রায় ওকে ওই মেটাবলিকে ওই এত ইন্টারেস্ট করেছিল ওই দার্জিলিং সিকিমে সিকিমে উনি আমাকে পাঠালেন। আর ওখানে আমার সুবিধা হতো কারণ বাবা প্রায় দার্জিলিং যেতেন না ওই কালেক্ট করতে। হ্যাঁ, তো আমাকে নিয়ে গিয়ে আমার ব্যবস্থা করে দিতেন, তুই ওখানে থাকবি, মানে যদি ফিল্টার করবি চলে যাবি। ওই তখন আমার খুব সুবিধা হতো ওটা। পুরো সিকিমে আমি কাজ করেছিলাম তখন। হ্যাঁ, আর সেইটাই সন্তোষ রায় তখনই আমাকে বলেছিল, তুমি যা কাজ করলে এই কাজ করে তুমি ডক্টরেট নেবে, বুঝেছো, টিকে থাকো আর এইভাবে খোঁজ করে যাবে। তারপর থেকে আমি বাবার সঙ্গে, বাবা প্রচুর ঘুরতো সিকিম টিবেট এসব জায়গায়, আমি বাবার সঙ্গে যেতাম আর আমার জিওলজি করতাম। এই করে করে আমি সিকিমে থিসিস করেছিলাম আমি। তারপরে অবশ্য যখন টোটালি চেঞ্জ হয়ে গেল, যখন থিসিস থেকে একবারে সেডিমেন্টারি রকে গেল। তো এই ধরুন থিসিসের পর আপনার ওএনজিসি আসা, এইটা কি করে হলো? মানে হঠাৎ করে আপনি তো তখন খুব বেশি ইনফ্লুয়েন্স ডক্টর রায়ের আন্ডারে যে আপনি পিএইচডি করবেন বা ডক্টরেট করবেন, তো সেখান থেকে কিভাবে প্ল্যানটা চেঞ্জ হয়ে আপনি ওএনজিসি থেকে চলে এলেন? এটাই বলছি যে ওই বলতে সত্যবাবু তো আমাকে করে 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 করতে আরম্ভ করে। তারপরে আমি এমএসসিতে থিসিস করে ভালো নম্বর পেয়ে বেরোলো। তখন এমএসসিতেই ওইটাই আমার হলো প্রবলেম। যখন আমার থিসিসটা চলে গেল জিওলজিক্যাল সার্ভের অস্টিন ঘোষ, অস্টিন মনে যে ওএনজিসি ক্রিয়েট করেছে, ওর কাছে চলে গেল থিসিসটা। অস্টিন ঘোষ আগে অনেকে থিসিস করেছেন আমার আগে, ভালো ভালো ছেলেদের করেছে। তো যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল ওরা আমাকে বললে তো থিসিস গেছে এর কাছে গেল বলে, কারণ এই অস্টিন ঘোষের একটা রাস্কেল করবে কি, তা বললো তুমি যা মানে কাউকে 60% বেশি নম্বরই দেবে না। আর থিসিসে 60% মহামালা গেল, কারণ অন্য লোকের 80% 90% পাচ্ছে। হ্যাঁ, আর আমি যদি 60% পাই, ওই আমার আগে যা দুজন মেয়ে ছিল, তার টপ দুজন ছিলেন আমার আগের ক্লাসে, তাদের দুটো থিসিসই ওর কাছে গেছিলো। একজন 65 পেয়েছিল, একজন 68 পেয়েছিল। হ্যাঁ, তা এনএন চ্যাটার্জি আমাকে বললে যে অস্টিন ঘোষ কী করে, মানে নম্বর দেওয়ার আগে বলবে ও ছেলেটা ভালো করেছে, ঠিক আছে, তা আমি ওকে ফার্স্ট ক্লাস নম্বর দিচ্ছি। তো অস্টিন বলবে এটা কী করছে, ফার্স্ট ক্লাস 60% দিলে চলবে না, আপনাকে 80 দিতে হবে। ওকে এনএন চ্যাটার্জি নিজে বলেছে না। তারপরে ও বলছে কেন 60% তো ফার্স্ট ক্লাস মার্ক, আমি ওকে ফার্স্ট ক্লাস মার্ক দিচ্ছি, আর কত দেবো? এই ছিল ওর অ্যাটিটিউড। তারপরে আমার থিসিস চলে গেল অস্টিন ঘোষের আন্ডারে, কারণ অস্টিন ঘোষের সিকিমে ওই জায়গায় কাজ করতো, আমি অস্টিন ঘোষের এরিয়াতেই কাজ করতাম। কিন্তু মানে ভগবান কীরকমভাবে করে রেখেছিলেন আমার লাইফটা ওদের আগে থেকে তৈরি করে রেখেছি। তো ওই থিসিসে চলে গেল ওখানে, তো আমি একবার মাথায় হাত দিয়ে বসলো, যেটা হয়তো হয়ে গেল, হয়তো ফার্স্ট ক্লাসই পাবো না, ফার্স্ট সেকেন্ড কথা তুলে দূরের কথা। তারপরে আমি এনএন চ্যাটার্জি গিয়ে বললাম, স্যার এটা কিছু চেঞ্জ করে যায় এক্সামিনার, বললে হবে না, চেঞ্জ হবে তোমার লাভটাই খারাপ, ওর চলে গেল। তারপর আমাকে বললে অস্টিন ঘোষ বললে, এই সন্তোষবাবু বললে ঠিক আছে তুমি ফাইট করো, দেখা যাক কী করা যায়। এই করে তারপর বলে দেখো, আমি যেদিন আমি গায়িকা বসি হচ্ছে, হ্যাঁ, সেদিন আমাকে আমি সন্তোষবাবু বললো, স্যার কালকে তো আমার ভাইবা, উনি কত নম্বর দিয়েছেন আমি জানি না এখন থেকে, বলে না এখনও নম্বর ফাইনাল করেনি, তো আমার সঙ্গে ডিসকাস হতো, এখনও ফাইনাল করেনি, তবে তুমি আমাদের 60% কোটার থেকে উপরে উঠে গেছো। তোর সিকিমের কাজ থেকে খুব ইয়ে হয়েছে, খুব ইয়ে হয়েছে, খুশি হয়েছে। হ্যাঁ, তাহলে তোমাকে তো 70% নম্বর দেবেই তোমাকে, তবে মুশকিলটা এইভাবে তুমি টপ হতে পারবে না। তখন অশোক দত্ত ওরা করেছিল স্পেশাল পেপার, ওরা তো থিসিস করে, ও প্যালেন্টোলজি করতো, তখন প্যালেন্টোলজি কেউ ছিল না, কেউ কেয়ার করতো না প্যালেন্টোলজি ছিল, ও প্যালেন্টোলজি করতে আরম্ভ করলো। হ্যাঁ, ও তো প্রেসিডেন্সির কালচার ছিল না, বাইরে থেকে ভর্তি এসছে, ও প্যালেন্টোলজি থেকেই ভর্তি হলো। ওর প্যালেন্টোলজিতে একজন প্রফেসর ছিল আমাদের প্রেসিডেন্সি কলেজে,
প্রেসিডেন্সি কলেজে পাইলট পড়ে তো খুব একটা ইম্পর্টেন্ট ছিল না। ওই একজন ছিল, তিনিও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই ছিলেন। তারপর করতে করতে ওই ওই প্যালেন্টোরির একটা আলাদা ডিভিশন করে ওখানে একটা নিজেকে এস্টাবলিশ করেছেন। উনি ওদের অথর করতেন। হ্যাঁ, ওদের বলতে মহেন্দ্রবাবু বলতেন, আচ্ছা মহেন্দ্রনাথ রায় এরকম বলছেন। আমার মহেন্দ্রবাবু বলতেন। তো মহেন্দ্রবাবু স্টুডেন্ট, ফার্স্ট স্পেশাল পেপারের স্টুডেন্ট। ওই স্পেশাল পেপারে ও টেরিফিক নম্বর পেয়েছিল, 98% নম্বর পেয়েছিল। আমি গেল, আমাকে যখন ভাইবা দিতে যাচ্ছি তখন সন্তোষবাবু বললেন, দেখো সঞ্জীব, অস্টিন ঘোষ খুব স্মার্ট লোক, কিন্তু অন্তরটা খুব ভালো, একদম কারাপশন নেই, দারুণ স্মার্ট লোক। আর ওর ব্রিটিশ কালচার পুরো, ওরা সব তো ব্রিটিশ আছে না, বাইরে ও অঞ্চল কলেজের থেকে পড়ে এসছে, ব্রিটিশ কালচার। তুমি যখন ঢুকবে এক্সামিনেশনে, ওর কাছে মিউ করবে না, যেটা জানো সোজা বলবে ইয়েস স্যার। ও যদি বলে আর ইউ কারেক্ট, ইয়েস স্যার বলবে। আর যেটা জানো না সোজা বলে দেবে এটা মিউ করবে না ওর কাছে, সবসময় স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দেবে। তাহলে একবারে ভয় এসব ওর কাছে সবসময়